বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় পিঠ, হাঁটু ও জয়েন্টের ব্যথায় করণীয়। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডাক্তার AKM খালিকুজ্জামান দীপু। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা একটু পিঠ, হাঁটু ও জয়েন্টের ব্যথা। আচ্ছা, জয়েন্টে ব্যথা আসলে কেন হয়? হাঁটুর জয়েন্টে কিংবা পিঠে আসলে কেন ব্যথা হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হাঁটু, জয়েন্ট, পিঠ বা যে কোনো জায়গায় ব্যথা হওয়ার মূলত একটা বড় কারণ হচ্ছে আঘাতজনিত কোনো কারণ। যে কোনোভাবেই আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি, সেই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে একটা ব্যথা আসতে পারে। আর এর বাইরে কিছু রোগ আছে যার জন্য আঘাত ছাড়াও বিভিন্ন জয়েন্টে এবং হাঁটুতে সহ অন্যান্য জয়েন্টে এবং পিঠে ব্যথা হতে পারে। একটু পিঠ প্রসঙ্গে আসি, তারপর আমরা একটু হাঁটুর বিষয়ে আলোচনা করতে চাই। অনেকের বলে যে ব্যাক পেইন আছে আমার। আপনারা হয়তো বিভিন্ন রকমের পরামর্শ দেন, শক্ত জায়গায় শুতে বলেন। দেখা যাচ্ছে কখনো আঘাত পায়নি, তারপরও তার এই মেরুদণ্ডে পেইন হয়, মানে পেছনে। এটা কেন আসলে? আচ্ছা, কোমর ব্যথা বা পিঠে ব্যথার যেই কারণগুলো মূলত আছে, যে একটা হচ্ছে আঘাতজনিত কারণ, সেটা তো আমি বললাম। এছাড়াও কিছু কিছু ঘটনা আছে যার কারণে পিঠে বা ব্যথা হতে পারে। এর মধ্যে একটা হলো যে খুব কমন যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। যদি কোনো ডিস্ক সরে যায়, আমাদের মেরুদণ্ডে 33টা হাড় থাকে, প্রত্যেকটা হাড়ের মাঝখানে রাবারের মতো একটা স্ট্রাকচার আছে যাকে আমরা ডিস্ক বলি। তো ওটা যদি কোনো কারণে পেছন দিকে সরে যায়, এটা খুব মৃদু আঘাতেও সরতে পারে, আবার এমনিতেও সরতে পারে। বয়স কি কোনো ব্যাপার? বয়স ইউজুয়ালি এই ঘটনাটা ইয়াং অ্যাডাল্টদের বেশি হয়। আচ্ছা। তো তখন পিছনের দিকে যখন সরে যায়, তখন ওটা নার্ভের উপরে চাপ দেয়, যার ফলে কোমরেও ব্যথা থাকে এবং সেই ব্যথা আস্তে আস্তে পায়ের দিকেও চলে আসতে পারে। এটা একটা খুব কমন জিনিস। আর আরেকটা জিনিস হলো যে একইভাবে কেউ যদি সিডেন্টারি ওয়ার্ক যারা করে, চেয়ার টেবিল ডেস্কে বসে যারা কাজ করেন, তাদের দীর্ঘদিনের এই বসে থাকার জন্যও কিন্তু দেখা যায় যে তাদের মাংসপেশিগুলো দুর্বল হয়, ফ্যাটিক হয় আস্তে আস্তে। এটার জন্য তাদের কোমর ব্যথা আসতে পারে। আরেকটা হলো মোটরসাইকেল ইউজার, যারা ক্রনিক রেগুলার মোটরসাইকেল ব্যবহার করেন। এটা রাস্তাঘাটে চলার সময় কিন্তু ছোট বড় ঝাঁকি লাগে, সেখান থেকেও কিন্তু আস্তে আস্তে মাংসপেশি এবং লিগামেন্টসগুলো, পিছনে যে লিগামেন্টসগুলো থাকে, সেই লিগামেন্টসগুলো কিন্তু আপনার ফ্যাটিক হয়, দুর্বল হতে থাকে। তা সেটার জন্য হাঁটু ব্যথা আসে, পিঠে ব্যথা হতে পারে। আবার বিভিন্ন বাত জাতীয় সমস্যা কিছু আছে, বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে। এর মধ্যে পিঠে ব্যথার কমন আর্থ্রাইটিসটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা একটা রোগ, এটার জন্যও পিঠে ব্যথা হতে পারে। বিভিন্ন ইনফেকশনের, আচ্ছা, এটা একটা মানে সহজ ভাষায় যদি আমি বলি, এটা একটা বাত জাতীয় সমস্যা। আচ্ছা, এটার জন্য হতে পারে। আবার ইনফেকশন হলেও হতে পারে। ইনফেকশনের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে টিউবারকুলোসিস। বোনসের যে হাড়গুলো আছে সেখানে টিবি রোগটা আসে এবং সেখান থেকেও কোমর ব্যথা বা পিঠ ব্যথা হতে পারে। আবার বিভিন্ন ম্যালিগনেন্সি, বিভিন্ন টিউমার হয় আমাদের কোমরের যে হাড় বা পিঠের যে হাড় আছে সেখান থেকেও কিন্তু আপনার ব্যথা হতে পারে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু আসতে চাই যে যারা হচ্ছে বয়স্ক, যারা বৃদ্ধ, তাদের দেখা যায় পিঠে অনেক সময় বলে হাড় ক্ষয়ে গিয়েছে। ব্যাপারটা কি এমনই? তাই এটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে বা একটু ইনক্রিজিং এইজ যারা হয়, তাদের যেটা হয় সেটা হলো যে দেখেন, ডিজেনারেটিভ চেঞ্জ, বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে নানান ধরনের পরিবর্তন আসে। যেমন চুল গুলো আগে কালো ছিল, সাদা হয়, ঠিক তেমনিভাবে হাড়েরও কিন্তু কিছু পরিবর্তন আসে, গুণগত মানের কিছু পরিবর্তন আসে। কিছু কিছু জায়গায় হাড়ের নতুন নতুন হাড় তৈরি হয়, নতুন অস্টিওফাইটস বলি এটাকে আমরা, কিছু নতুন হাড় তৈরি হয়। কোনো কোনো জায়গায় হাড়ের যে গুণগত মান সেটা ক্ষয়ে যায়, কমে যায়, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। অর্থাৎ হাঁটু, আমাদের পিঠের হাড় বা যে কোনো হাড়ই আস্তে আস্তে কিন্তু রেগুলার বোন টার্নওভার হয়, অর্থাৎ কিছু নতুন হাড় তৈরি হয় এবং কিছু হাড় লস হয়। তো বয়সের সাথে সাথে কি হয়, এই লস হয়ে যাওয়ার প্রবণতাটা বাড়ে আর তৈরি হওয়ার প্রবণতাটা কমে। তো এই চেক অ্যান্ড ব্যালেন্সটা যখন ইমব্যালেন্স হয়, তখনই অস্টিওপোরোসিস হয়, আমরা যেটাকে মোটা দাগে হাড় ক্ষয় হওয়া বলি। এই হাড় ক্ষয়, এটার জন্য একটা ব্যথা কিন্তু হতে পারে।
হতে পারে, তবে সেটা বয়স বেশি হলেই সাধারণত এটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে বাড়তে পারে। এটা মহিলাদের ক্ষেত্রে 45-এর পরে বা তাদের মানে মেনোপজ হওয়ার পরে, যখন তাদের মাসিকটা বন্ধ হয়ে যায়, তারপরে এই বোন টার্নওভারটা খুব বেশি হয়। আর পুরুষদের ক্ষেত্রে 55-এর পরবর্তী থেকে এই জিনিসটা শুরু হয়। ব্যাক পেনের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যে আমেরিকার একটা বিখ্যাত ক্লিনিক আছে, তার নাম হচ্ছে মেও ক্লিনিক। এই মেও ক্লিনিকের একটা স্টাডিতে বলা আছে যে পৃথিবীর 80% লোক তার জীবনের কোনো না কোনো সময়ে এই পিঠে ব্যথা বা কোমর ব্যথার সমস্যায় ভুগে থাকে। ইভেন দেন এরকমও দেখা গেছে যে তার কোনো অসুবিধা নেই, রোগের বলেন বা আঘাত, কোনো অসুবিধা নেই, কিন্তু তার কোমর ব্যথা হচ্ছে। অফিসে যদি তার কোনো কারণে ভালো না লাগে, মন খারাপ থাকে, সেখান থেকেও কিন্তু একজন মানুষ কোমর ব্যথার কথা বা পিঠে ব্যথার কথা নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, তাহলে হচ্ছে একটু মানে করণীয়টা আসলে কি সেই বিষয়ে একটু জানতে চাই। দেখা যায় যে আপনি দীর্ঘক্ষণ বসে থাকার কথা বলেন, অনেকেই পেছনে বালিশ দিয়ে কিংবা কিছু একটা দিয়ে বসে যাতে হচ্ছে সোজা হয়ে বসতে পারেন। আবার ঘুমানোর সময় আপনারা অনেক সময় নানা রকম পরামর্শ দিয়ে থাকেন। আচ্ছা, পরামর্শ হচ্ছে, সহজ করণীয় হচ্ছে যে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে লাগবে যে আসলে এই কোমর ব্যথার বা পিঠ ব্যথার কারণটা কি। সেই কারণটাকে জেনে সেই অনুযায়ী চিকিৎসা করা। তো কারণ জানতে গেলে আপনাকে কিন্তু একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিছু মোটা দাগের কিছু সাবধানতা বলেন বা সেটা অবলম্বন করা যেতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করেন, চেয়ার টেবিলে বসে কাজ করেন, তো সেই জায়গায় আপনি একটানা 1 ঘন্টার বেশি কাজ করবেন না। 1 ঘন্টার পরে আপনি 2-4 মিনিটের জন্য হলেও একটা ব্রেক নেবেন, উঠবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তারপরে আবার আপনি যে আপনার ডেস্কে বসেন। যারা কম্পিউটার রিলেটেড কাজ করেন, তারা প্রথম দিকে কাজের শুরুটা যখন তারা করেন, তারা যত ভালোভাবেই বসেন না কেন, যত প্রপারলি যেভাবে বসা দরকার সেভাবে বসে কাজ স্টার্ট করার পরেও দেখা যায় যে একটা পর্যায়ে সে কাজের গতির কারণেই হোক না কেন, তার সেই পোস্টারটা কিন্তু আর ইনিশিয়াল পোস্টারের মতো থাকে না, যেভাবে থাকে না। এই কারণেই আমি বলি যে আপনি 1 ঘন্টা পরে অ্যাটলিস্ট মানে 2 মিনিট 4 মিনিটের জন্য একটা ব্রেক নেন, ওঠেন, তারপর আবার নতুন করে বসেন, স্টার্ট করেন। এটা হচ্ছে যে মানে প্রাথমিক যেই সতর্কতা, সেই সতর্কতা অবলম্বন করা। আচ্ছা, আর ওই যে ঘুমানোর যে ব্যাপারটা বলেন, শক্ত বিছানা নরম বিছানা, এটা বিরাট বড় কন্ট্রোভার্সি আছে। দেখেন, আমরা আমাদের দেশের মানুষ, আমরা যারা নর্মালি চলাফেরা করি, তাদের আমাদের বিছানাটা কেমন, আমরা নর্মালি কিন্তু জাজিম এবং তোশকের বিছানায় ঘুমায় থাকি, খুব বেশি নরম না বা শক্ত না। এক্স্যাক্টলি। কিন্তু এই যে শক্ত বিছানার কনসেপ্টটা আসছে কোথা থেকে? আমরা যে বইপত্রগুলো পড়ে লেখাপড়া করছি, সেগুলো একটাও আমাদের দেশের বইপত্র না। ইনফ্যাক্ট আমরা যে বইপত্র পড়ি সেটা আমেরিকা, ইংল্যান্ড বা ওরা যা পড়ে, আমরাও সেই একই মানে বইপত্রই পড়ি। ওখানে কোনো জায়গায় শক্ত বিছানার কথা বলা আছে। কারণ কি? ওই সমস্ত দেশে কিন্তু ম্যাক্সিমাম বিছানা হচ্ছে ফোমের তৈরি। আমাদের দেশের বিছানা তো নর্মালি আমরা ফোমের তৈরি বিছানা ব্যবহার করি না। তো আমরা ফোমের তৈরি সেই বিছানাকে আমরা অ্যাভয়েড করতে বলি, ওইটা স্বাস্থ্যসম্মত বিছানা নয়। আমরা নর্মালি যদি কেউ যদি মানে কারো যদি জাজিম এবং তোশকের বিছানা থাকে, এটাই যথেষ্ট তার জন্য। এটার জন্য নতুন করে তার শক্ত বা অন্য কিছু প্রয়োজন নেই। না না না, কাঠের উপরে শোয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা কি আসলে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট আসলে কতদিনের মধ্যে ভালো হয়, এটা কি পেশেন্টের অবস্থা অনুযায়ী আপনারা ডেফিনেটলি রোগের কি রোগ সেটার উপরে নির্ভর করবে তার ভালো হওয়ার মানে ব্যাপারটা। কোনো রোগ ওষুধেই ভালো হয়, কোনোটার সাথে এক্সারসাইজ লাগে, ব্যায়াম করতে হয়, এবং কখনো অপারেশনও লাগে। এটা তো অ্যাকর্ডিং টু তার যে ডিজিজটা কি, তার সমস্যাটা কি, সেইটাকে অ্যাড্রেস করে, সেটাকে ডায়াগনোসিস করে তারপরে তার ভালো হওয়াটা নির্ভর করবে। দেখেন, কতদিনে কে ভালো হবে এইটা যদি আমি বলতে পারতাম, তাহলে তো আমি হেলিকপ্টার করে সারা পৃথিবী ঘুরতাম। হ্যাঁ, যে এই লোক ডাক্তার বলতে পারে যে কতদিনে ভালো হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের একটা ফোন এসেছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। দর্শক, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আমি বরিশাল থেকে বলছিলাম। জি প্লিজ। আমি বরিশাল থেকে বলছিলাম। বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমার হচ্ছে কি, ওই পায়ের গোড়ালিতে একটু ব্যথা করে, সারাদিন একটু কম করে, রাতের বেলা দেখা যায় একটু ঘুম থেকে ওঠার পর বেশি করে পেইন। ঘুম থেকে ওঠার পরে আপনার ব্যথাটা খুব বেশি হয়, একটু হাঁটাহাঁটি করার পরে ব্যথাটা একটু কমে আসে, এরকমই তো ব্যাপারটা? হ্যাঁ, জি 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 জি। আচ্ছা, আপনার এটা কি 2 গোড়ালিতেই করেন, 1 গোড়ালিতে করেন? না, 1 গোড়ালিতে, বাম পায়ের গোড়ালিতে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 47। আচ্ছা, ডায়াবেটিস আছে?
না না, ডায়াবেটিস নেই, প্রেশার আছে, হাই আচ্ছা, প্রেশার আছে। ঠিক আছে। এইটা আমি যতটুকু শুনে যেটা বললাম মানে বুঝতে পারলাম সেটা হলো যে এই রোগের নাম হচ্ছে প্লান্টার ফাসাইটিস। আমাদের পায়ের একেবারে তলায়, সোল অফ দ্য ফিটে, এখানে এক ধরনের পর্দা আছে যার নাম আমরা বলি প্লান্টার ফাসা। এইখানে একটা ইনফ্লামেটরি এবং ডিজেনারেটিভ চেঞ্জ হয়, যার কারণে এই ব্যথাটা আসে। এইটার জন্য যেটা করতে লাগবে সেটা হচ্ছে কয়েকটা নিয়ম মানা খুব জরুরি ব্যাপার। সেটা হলো যে একটা হচ্ছে যে খালি পায়ে হাঁটা যাবে না, নরম জুতো বা নরম স্যান্ডেল ব্যবহার করতে হবে সব সময়, এবং কুসুম গরম পানিতে পা ডুবাবেন সকালে রাত্রে দুবেলা আধা ঘন্টা করে। পা কতটুকু অংশ ডুবাতে হবে? তার হাফ অফ দ্য লেগ আর কি, মানে মাঝখান পর্যন্ত, পায়ের মাঝখান পর্যন্ত ডুবাবেন। এইভাবে 15-20 মিনিট আধা ঘন্টা রাখবেন উনি, সকালে বিকালে দুবেলা। আর কয়েন পিকিং এক্সারসাইজ আছে, হ্যাঁ, পয়সা তোলার ব্যায়াম। চেয়ারে বসে, বিছানায় বসে ফ্লোরে একটা পয়সা ফেলে পায়ের আঙ্গুল দিয়ে সেই পয়সাটা তোলার চেষ্টা করা। পয়সা তোলা যাবে না, কিন্তু এই যে চেষ্টা করাটা হচ্ছে ব্যায়াম। এটা যদি করেন, আর তার সাথে ব্যথা বেশি থাকলে একটু ব্যথানাশক ঔষধ খেলে আমার মনে হয় তার এই সমস্যাটা আশা করি ইনশাল্লাহ সমাধান হবে। জি নিশ্চয়ই, উনি নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আরেকজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যালো, বলবো? জি আপনি বলুন, শুনতে পাচ্ছি আপনাকে আমরা। আমার নাম নূর হোসেন, আমি বাড্ডা থেকে বলছি। জি। আমার ডান পায়ের আপনার হাঁটুতে অনেক ব্যথা, 2 বছর আগের থেকে ব্যথা হতা। তো আমি মাঝে দিয়ে আপনার ওই ডাক্তার দেখাইছি, ওখানে ইনজেকশন করা হয়েছে। এখন তো ব্যথা আস্তে আস্তে বাড়তেছে, কি করব বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 50। 50? জি জি। আচ্ছা, ওনার যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে হাঁটু ব্যথা, এবং উনি হাঁটুতে একবার ইনজেকশনও দিয়েছেন না। তো ইউজুয়ালি এই ধরনের ক্ষেত্রে যেটা আমরা চিন্তা করি, যে আমি যে ডিজেনারেটিভ চেঞ্জের কথা বলেছিলাম সেটা ওনার জয়েন্টের মধ্যেও হচ্ছে। আমাদের জয়েন্টে, হাঁটুর জয়েন্টের মধ্যে কিছু স্ট্রাকচারস থাকে। আমাদের হাঁটুটা তৈরি হয় 3টা হাড়ের সমন্বয়ে। তো 3টা হাড়ের এন্ডেই যেই হাড়ের যেই প্রান্তটা জয়েন্টটাকে তৈরি করে, সেখানে নরম এক ধরনের হাড় থাকে, আমরা বলি কার্টিলেজ। তো বয়সের সাথে সাথে সেই কার্টিলেজটা ক্ষয় হয়, ডিস্ট্রাকশন হতে থাকে। তো এইটার কারণে যখন এটা ক্ষয় হতে থাকে, তখন হাঁটাচলা করার সময় যখন এই হাড়ে হাড়ে ঘর্ষণ হয়, তখন এই ধরনের ব্যথা অনুভব করে থাকেন। করণীয় হলো যে এইটাকে আসলে একটা এক্সরে করে আমাদেরকে দেখতে হবে যে এইটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিসের কোন গ্রেডে উনি আছেন। অস্টিও আর্থ্রাইটিসের 5টা গ্রেড আছে, 0, 1, 2, 3, 4, 5, 0, 1, 2, 3, 4। কোন গ্রেডে আছেন সেই গ্রেডটাকে ঠিক করে তারপরে চিকিৎসা। মানে প্রাথমিকভাবে কিছু ব্যায়াম এবং ওষুধ। এটাতে যদি কাজ না হয় তাহলে আমরা প্লাটিলেট রিচ প্লাজমা থেরাপি দেই, পিআরপি থেরাপি দেই। এটা দিলে কিছু কার্টিলেজ নতুন করে তৈরি হয়। এটাতেও যদি না হয় তাহলে এটা মানে গ্রেড 4-এ যদি চলে যান উনি, তাহলে আমাদেরকে কিন্তু নি রিপ্লেসমেন্ট করতে হবে। জি, আমরা এই সংশ্লিষ্ট বিষয় প্রাথমিক ব্যায়ামগুলোর বিষয়ে একটু কথা বলতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা হাঁটুর বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরের নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আজকের আলোচনার বিষয় পিঠ, হাঁটু ও জয়েন্টের ব্যথায় করণীয়। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হসপিটালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডাক্তার AKM খালিকুজ্জামান দীপু। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। হাঁটুর বিষয়ে কথা বলতে চাই। বিরতির আগে একজন পেশেন্ট আমাদের ফোন দিয়েছিলেন, তার একটু প্রাথমিক করণীয়, মানে কিভাবে এক্সারসাইজ করলে একটু উনি রিলিফ পেতে পারেন। আচ্ছা, এটা হলো যে হাঁটুর নিচে বা তলায় আমরা একটা পাতলা বালিশ অথবা একটা টাওয়েল ভাঁজ করে দিতে বলি, দিয়ে হাঁটুটা দিয়ে সেই টাওয়েলটার উপরে বা বালিশের উপরে সে চাপ দিয়ে রাখবেন 10 সেকেন্ড। 10 সেকেন্ড চাপ দিলে তারপরে ছেড়ে দিবেন, একবার হবে। আবার চাপ দিয়ে 10 সেকেন্ড রাখবেন, ছেড়ে দিবেন, দুবার হবে। এইভাবে আমরা ব্যায়ামটা সকালে 100 বার, বিকালে 100 বার, রাত্রে 100 বার, এই 300 বার মোট করতে বলি। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল এক্সারসাইজ হাঁটুর জন্য। সারা পৃথিবীতে হাঁটুর মোটামুটি যে কোনো ধরনের সমস্যাতেই এই এক্সারসাইজটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি ঔষধ খেতে হবে একটু ব্যথানাশক, এবং কোনো কিছু কিছু ঔষধ এখন আসছে যারা কিনা কার্টিলেজ গ্রো করার জন্য হেল্প করে। এই ধরনের কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো খেতে হবে। এতে যদি ভালো না হয় তাহলে যেটা বলেছিলাম আমি, প্ল্যাটিলেট রিচ প্লাজমা, রোগীর শরীর থেকে আমরা রক্ত নেই, সেই রক্তটা আমরা একটা মেশিনে দিলে ওখান থেকে একটা বিশেষ রস বের হয়ে আসে, প্ল্যাটিলেট আর প্লাজমাটা বের হয়ে আসবে। সেটা আবার আমরা হাঁটুর মধ্যে ইনজেকশনের মতো করে ঢুকিয়ে দেওয়া হবে। এটা সপ্তাহে 1 বার করে 4 সপ্তাহে 4 বার করতে হয়।
তো এইটা করলে এই পিআরপি থেরাপিতেও কিছু কিছু কার্টিলেজ নতুন করে তৈরি হয়। আচ্ছা, আর এতেও যদি কাজ না হয়, গ্রেড 3 লাস্ট অথবা গ্রেড 4-এ যদি চলে যান, মানে টোটালি ডিসরাপশন হইলো যদি কার্টিলেজ, তাহলে সেই ক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট করতে হবে, টোটাল নি আর্থোপ্লাস্টি, এবং যেটা বাংলাদেশে আমরা অত্যন্ত সফলতার সাথে বর্তমানে করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে একটু কারণগুলো জেনে নেই। হাঁটু ব্যথার মানে যে কোনো কারণে কি হতে পারে? না, মানে আঘাত হাঁটু ব্যথার কারণ হলো একটা তো ওই যে আঘাতজনিত সমস্যা, আঘাতের কারণে ভাঙতে পারে হাড়গুলো, যেই হাড়ের সমন্বয়ে হাঁটু তৈরি হয়েছে সেটা ভাঙতে পারে, এটা একটা কারণ। আরেকটা হলো যে লিগামেন্ট আছে আমাদের হাঁটুরকে সাপোর্ট করার জন্য, হাঁটুরকে ব্যালেন্স করার জন্য আমাদের 11টার মতো লিগামেন্ট কাজ করে। তো এর মধ্যে বড় লিগামেন্ট, মেইন লিগামেন্ট হচ্ছে 4টা। আমরা যদি একটা দাড়িপাল্লার কথা চিন্তা করি, একটা দাড়িপাল্লাকে দেখবেন যদি আমরা ব্যালেন্স করার জন্য 4টা দড়ি লাগানো থাকে, হ্যাঁ, তো একটা দড়ি যদি আমরা ছিঁড়ে দেই তাহলে একদিকে হেলে যাবে। তা হাঁটুকে প্রপারলি ব্যালেন্স করার জন্য 4টা বড় বড় দড়ির মতো জিনিস আছে, যেটাকে আমরা বলি লিগামেন্ট। এই লিগামেন্টের যে কোনো একটা যদি ছিঁড়ে যায় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে হাঁটু কিন্তু তখন ব্যথা হবে এবং অ্যাজ ওয়েল এজ তার হাঁটুর ব্যালেন্স নষ্ট হবে। লিগামেন্ট সাধারণত ছিঁড়ে যেতে মানে আঘাতপ্রাপ্ত কিংবা হবে। নরমালিও কি ছিঁড়তে নরমালি খুব অনেক সময় মাইনর ট্রমা, মানে কোনো সে অ্যাক্টিভিটিসে নাই, লাইক মনে করেন ফুটবল ক্রিকেট, মানে কোনো স্পোর্টসে নাই, খেলাধুলায় নাই, অথবা বাট হাউস হোল্ড ওয়ার্কের মধ্যেও কিন্তু যদি বেকায়দা হাঁটুটা মোচড় খায় সেই ক্ষেত্রেও কিন্তু লিগামেন্ট ছিঁড়তে পারে যদি তার লিগামেন্ট দুর্বল থাকে, এটা একটা। আরেকটা হলো যে লিগামেন্টের কিছু স্ট্রাকচারগত তৈরিগত সমস্যা থাকতে পারে, তখনও কিন্তু এই সমস্যা হতে পারে। একজন ফোনে দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোথা থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে জাকির হোসেন বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে জাকির হোসেন বলছিলাম। আমার ওই হিপ জয়েন্টটা পড়ে গিয়ে ভাঙিয়ে গেছিল, এখন অপারেশন করে এটার আর্টিফিশিয়াল লাগাইছে, কিন্তু আজ 7 মাস, গত ডিসেম্বরের 15 তারিখে অপারেশন হয়েছে, কিন্তু আমি এখনো স্বাভাবিক চলাফেরা করতে পারতেছি না এবং মাঝে মধ্যে ব্যথা করে। কিন্তু ব্যথার যদি কোনো ওষুধ খাই তাহলে খুবই আরাম পাই, কিন্তু ব্যথার ওষুধ তো খাওয়া ক্ষতিকর, আমি জানি। এখন কি করব? আচ্ছা, ওনার হয়তো বা ওই যে ফ্র্যাকচার নেক অফ ফিমার হয়েছিল সম্ভবত, হ্যাঁ ধারণা করছি, যেটা যে কোমরের যে বলটা ছিল আমাদের কোটি জয়েন্টের যে বলটা, সেই বলটা ভেঙে গেছিল, ওটা আর্টিফিশিয়াল একটা বল লাগানো হয়েছে। একটা জিনিস কি, সবার আগে আপনাকে একটা জিনিস বুঝতে লাগবে, যেটা হলো যে আল্লাহর দেওয়া একটা জয়েন্ট আপনার ভেঙে গেছে, সেই জায়গায় একটা তৈরি করা হয়েছে, সেটা কিন্তু শরীরের সাথে ইনকর্পোরেট করতে, অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। আর ওনার করণীয় হলো যে আপনি একটু ব্যায়াম করবেন এবং ব্যথানাশক ওষুধ যতটা পারেন অ্যাভয়েড করাটা ভালো, এবং আপনি একটু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে ওনাকে আসলে দেখে তারপরে আসলে অ্যাসেস করে বলতে হবে যে ওনার করণীয়টা কি। আচ্ছা, ব্যায়ামটা কি রকম হতে পারে? ব্যায়ামটা হলো যে জাস্ট উনি যে হাঁটাহাঁটিটা করেন, সেই হাঁটাহাঁটিটা উনি মানে জারি রাখবেন এবং শুয়ে শুয়ে হাঁটুটাকে ভাঁজ করে যতটুকু আনা যায় সোজা করা যায়, এই জিনিসটা উনি একটু করবেন। জি, প্রাথমিক একটা ধারণা পাওয়া গেল, নিশ্চয়ই উনি উপকৃত হয়েছেন। আসলে সময় স্বল্পতার কারণে আমরা আসলে বিস্তারিত আলোচনা করতে পারি না। অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই